আমি ওকে এখনই ফোন করছি। হ্যাঁ, তোমার ফোনটা দাও না। কিন্তু জারার কাছে তো ফোন নেই বেগম। আরে আমি জারার জন্য লাঞ্চে এত কিছু বানালাম আর ও পালিয়ে গেল। পালিয়ে যায়নি ভাবি, আসলে ও আমাকে বলে গেছে যে কিছু জরুরি কাজ আছে। কি এলিনা? হ্যাঁ, আর আমি ভাবি আমাকে বলেছিল ওর তরফ থেকে যেন আমি সকলকে সরি বলে দিই। ও ক্ষমা চেয়ে গেছে আপনাদের সবার কাছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। যদিও গিয়ে থাকে তার নিশ্চয়ই কারণ আছে। অন্য কোনো ব্যাপারও তো হতেই পারে আব্বু। প্রথম দিনই দুলহানের জায়গা ফাঁকা, দুলহার একা একা খাবার খাওয়া, এসব ভালো লক্ষণ নয়। ভাবি, ইসলামে ভালো লক্ষণ খারাপ লক্ষণ বলে কিছু হয় না, তুমি খুব ভালো করে জানো। কবির যা বলছে সেটা ঠিকই, তবে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে বসিয়ে দিচ্ছি কাউকে ওই চেয়ারে। এই তো রুকসার, এদিকে এসো। তুমি বসো তো ওই চেয়ারে। এক মিনিট রুকসার। কবির, তুইও ওঠ ওখান থেকে। হ্যাঁ আমি। এবার ওখানে না কবির বসবে না রুকসার। ওখানে আমি আর আমার হবু বেয়ান বসবো। যারা আপনার অংশ আর কবির আমার। আসুন। এটা কি ছেলে মানুষের ছিল যারা? হ্যাঁ, মনে হচ্ছিল এক থাপ্পড় মারি। ওই পীর সাহেবের সামনে আমাদের সম্মান ধুলে মিশিয়ে এখানে আসার কি দরকার ছিল? তুমি বুঝতে পারছিলে ওখানে কি ঘটছিল? একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়েকে তাদের ইচ্ছের বিরুদ্ধে এঙ্গেজমেন্ট করানো হচ্ছিল। আমি তুমি একবারের জন্য ভেবেছিলে যে আমার মনে কি চলছিল? তুমি জানো যারা, তুমি যখন এই ছোট ছেলে তখন তুমি আমাকে ছেড়ে স্কুলে যেতেই চাইতে না। এত কাঁদতে 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 তোমার শ্বাস আটকে যেত। তোমাকে দেখে তোমার আব্বু এত বিচলিত হয়ে যেতেন যে আমাকে বলতেন যে বেটি একদিন স্কুলে না গেলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। কিন্তু তাও আমি একদিনও তোমার স্কুলে যাওয়া বন্ধ করিনি, কারণ আমি জানতাম যারা ওই সময়ও তোমার জন্য কোনটা ঠিক হবে আর কোনটা ভুল। ঠিক যেমন আজ জানি তোমার জন্য কোনটা ভুল আর কোনটা ঠিক। আমি তোমার কি মনে হয় কিছুক্ষণের জন্য স্কুলে যাওয়া আর সারা জীবনের জন্য শ্বশুর বাড়ি যাওয়া দুটো কি এক? এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো না? পার্থক্য বুঝতে পারছি পার্থক্য, কিন্তু আমার চিন্তা ভাবনায় কোনো পার্থক্য নেই। সেদিনও আমি তোমার ভালো চেয়ে এসেছি আর আজও চাই। তোমার ভালো তোমার থেকে আমি বেশি বুঝি। জেদ করো না যারা, তুমি আমার বুদ্ধিমতী শিক্ষিত বেটি যারা। তোমার এনগেজমেন্ট হয়ে গেছে, সেই সত্যিটাকে বোঝার চেষ্টা করো। এঙ্গেজমেন্ট হয়েছে আম্মি, শাদি নয়। হয় আমার কথা তুমি বুঝতে পারছো না, নয়তো ইচ্ছে করেই তুমি বুঝতে চাইছো না। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, শেষ সিদ্ধান্ত নেয়ার অধিকার ধর্ম আমাকে দেয়। আমি নিকার সময় না বলবো।
যারা, কাল কিন্তু তোমার গায়ে হলুদ আর মেহেন্দি। তুমি তৈরি থেকো। তুমি কেন এত চিন্তা করছো? তুমি তো অনেক শাদী করিয়েছো। কখনো কি দেখেছো শাদীর দিন মেয়েদের না করতে? তাছাড়া যারা আমাদের ভীষণ ভালোবাসে, শুধু শাদী কেন, আমাদের জন্যও নিজের প্রাণও দিয়ে দেবে। কে? আব্বু, হ্যাঁ তোমাকে আমার কিছু কথা বলার আছে। বলো কবির। তোমাকেই বলবো। ক্ষমা করো কাশন ভাই। হ্যাঁ তাহলে কাসান, তুমি প্রস্তুতি শুরু করে দাও। হ্যাঁ আব্বু। আব্বু, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এই শাদিটা বন্ধ করে দাও। আব্বু, আমি চাই না সবার সামনে তোমার মান সম্মান চলে যাক। পুরো পরিবারের বদনাম হয়ে যাবে। আর এই শাদি বন্ধ করে দাও। আমার এতবার করে বোঝানোর পরেও তুমি এই জেদ ধরে বসে আছো যে শাদিটা বন্ধ করে দাও, শাদি বন্ধ করে দাও। তুমি এই পরিবারের মান সম্মান বজায় রাখতে চাও তো? হ্যাঁ। তাহলে শাদির এই প্রস্তুতিতে খুশি মনে সামিল হও। এই শাদি এখন তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে, আর নিজের ভাগ্য পাল্টানোর চেষ্টা করো না কবির। যে শাদিকে তুমি ভাগ্যের লিখন বলছো, তাতে শুধু আমার হ্যাঁয়ের দরকার নয়, ওই কাজীর মেয়েরও একটা হ্যাঁ দরকার। আর ও হ্যাঁ বলবে না, না বলবে। এত কিছু ঘটে যাওয়ার পরেও ওই মেয়েটা না বলবে? ওর এত সাহস? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? ও কি বুঝতে পারছে না যে ওর একটা না এই পুরো শহরের ভিত নাড়িয়ে দেবে? ওকে বুঝতে পারছে না যে ওর এই একটা না, ওর আব্বা যে এই শহরের শহর কাজী, তাকে কত বড় বিপদে ফেলতে পারে? আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় না মেয়েটা সেই অবস্থায় আছে যাতে ও এই শাদিতে না বলতে পারে। তুমি যাও এখন। ভিত নড়ে যাক বা বিপদই আসুক আব্বু, শুধু লোক কেন, আল্লাহর দূতও একটা না অবশ্যই শুনবে। সেটা যারা বলুক বা তোমার ছেলে। প্রথম ভুল তোমার এটাই যে তুমি নিজের হাতে শিরা কেটেছো। ভাগ্য তোমার সাথে ছিল তাই তুমি প্রাণ ফিরে পেয়েছো। সবই তো ঠিকঠাক হয়ে গিয়েছিল বাড়িতে। ওই এঙ্গেজমেন্টটাও ক্যান্সেল হয়ে যাচ্ছিল। কবির এঙ্গেজমেন্টের আংটিটা আম্মিকে ফেরত দিয়ে দিয়েছিল, আর তারপর তুমি নিজের হাতে করে নিজের ভাগ্যটা শেষ করে দিলে। কি দরকার ছিল তোমার আবার ওদের এঙ্গেজমেন্ট করিয়ে দেবে? আমি কিছুই বুঝতে। দিদি, এই বাড়িটা তোমার নিজের। আব্বু আম্মি আমাকে সবসময় নিজেদের মেয়েই মনে করেছেন, সেজন্য আমি সেটাই করেছি যাতে এই পরিবারের সম্মান বাঁচে। আর তাছাড়া হসপিটালে আমি মৃত্যুকে এত কাছ থেকে দেখেছি না দিদি, যে জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। কথায় আছে না, যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তখন সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। তাই আমিও সেটাই করেছি। রুকসার, তুমি এসব কি? স্যার, আজকে তুমি সত্যি বাড়ির মেয়ের মতন কাজ করেছো। পরিবারের ভালো চেয়ে এত বড় ত্যাগ শুধুমাত্র মেয়েই করতে পারে। আল্লাহর আশীর্বাদ তুমি নিশ্চয়ই পাবে। খুব সুখে থাকো মা, খুব সুখে থাকো। কবির, সারা জীবনের মতো তোমার হতে পারে, তবে তার জন্য একটা শর্ত আছে আমার। যদি কেউ সুখ কেড়ে নিয়ে সেই সুখ ফিরিয়ে দেয় তাহলে তাকে ধন্যবাদ দিতে নেই। আমি সেটাই করেছি যেটা আমার ভুল শুধরানোর জন্য সঠিক মনে হয়েছে। এবার চলুন, মেহেন্দির জন্য অনেক কাজ বাকি আছে। চল এসো। চলুন। রুকসার, তুমি হয়তো নিজের মনের কথা আমাকে বলছো না, কিন্তু আমিও তোমার বড় দিদি, আর আমি জানি তুমি কবিরের সাথে নিকাহ করতে চাও। আরে সলমা দিদি, দুলহানকে কোথায় লুকিয়ে রেখেছেন? আমাদেরও একটু দেখান। যারা তৈরি হচ্ছে, এখনই চলে আসবে। বড় বিবি, ছেলের বাড়ির লোকজন এসে গেছে। বড় বিবি,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা দিদি, উনি আমাদের ফুপু হন, আর এরা ওনার 3 মেয়ে। আর এটা হলো কবিরের মামিমা আর তার মেয়ে জারিনা। কি ভাবছেন, ভেতরে ডাকবেন না? সব নিয়ম কি দরজায় দাঁড়িয়ে করার ইচ্ছে নাকি? মাফ করবেন আয়েশা বোন, মাথাটা ঠিক কাজ করছে না। আসুন না। হ্যাঁ চলুন, আসুন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। বসুন না। হ্যাঁ হ্যাঁ বসছি। বসো। সুব্রতন, সবার যত্ন আত্মি করো। হ্যাঁ, আমি আসছি। দেখে বেগম, মাফ করো, তুমি 1 মিনিট এদিকে এসো। আরে তুমি এরকম করছো কেন? কি হয়েছে? ওই রুকসার এসেছে এখানে। আমার খুব ভয় লাগছে, ও আবার যেন কোনো গন্ডগোল না করে। বেগম, তোমার রুকসারকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ওর কিছু গন্ডগোল করারই থাকতো তাহলে কি আর জারার এনগেজমেন্ট করাতো? আজ ও কিছু গন্ডগোল করুক বা না করুক, কিন্তু তোমার বেটি আজ গন্ডগোল করবেই। কখন গেছে রিমা ওকে ডাকতে? এখন অব্দি নিচেই আসেনি। যদি তুমি বলো তো আমি নিয়ে আসি জারাকে। না না, তুমি থাকো, আমি সুব্রতনকে পাঠিয়ে দেখছি, না হলে তোমায় বলবো। ঠিক আছে, আসছি। সুব্রতন, আরে কেউ মেয়েকে ডাকুন। আমরা ছেলের পক্ষ থেকে এসেছি, বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। জিনাত, আমি আপনি কিছু মনে করবেন না। আমি তো এটাই বলতে চেয়েছিলাম যে এখনো আমাদের বাড়িতে কত কাজ এটার জন্যই তো আটকে আছে, তাই না? কিছুক্ষণ পরে তো আপনারাও আসবেন কবিরকে হলুদ লাগাতে, তাই আধ ঘন্টা হয়ে গেল আর এখনো জারার কোনো। আমি এক্ষুনি ডাকছি, আপনারা বসুন। আমার নিচে আসার মানে এটা না যে আমি শাদির জন্য রাজি। যখন আমার সময় আসবে তখন তোমার কথা শুনবো না আম্মি। তখনকার কথা তখন দেখা যাবে। এখন চল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। চলো, আয়, বস। আয়েশা বোন, বিসমিল্লাহ করুন। হ্যাঁ, নে এবার হলদির জন্য হাত বাড়িয়ে দে। এক মিনিট, দুলানের আঙুল খালি? এঙ্গেজমেন্টের আংটি কোথায় জারা? কালই তো তোমার এঙ্গেজমেন্ট হলো, আংটির বোঝা একদিনও নিতে পারলে না? জিনাত, তোমার মেহেন্দির দিনেও তুমিও তো তোমার এনগেজমেন্টের আংটি খুলেছিলে। সব মেয়ে খোলে, না হলে মেহেন্দি কি করে পড়বে? এসব ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করা বন্ধ করো। সালমা দিদি,
আপনি আপনাদের বাড়ির বড়দের ডাকুন আর অনুষ্ঠান শুরু করুন। আচ্ছা ঠিক আছে। সাইদা দিদি একটু এদিকে আসুন, আপনি রীতি শুরু করুন। আসসালামু আলাইকুম। দাঁড়ান, আমি আপনাকে চিনি তো। আপনি তো বিধবা। আপনার শহর তো কিছু বছর আগেই মারা গেছেন, তাহলে আপনি ক্ষমা করবেন, গায়ে হলুদ সধবার রীতি, এই রীতি আপনি ওনাকে দিয়ে পালন করাচ্ছেন? এটা তো খুবই অশুভ লক্ষণ। আপনি এটা কি করে করতে পারলেন? এটা দাঁড়ান। ইসলাম কখনো বিধবা সধবার মধ্যে পার্থক্য করে না। যদি এই নিয়ম পালন হয় তাহলে আপনার হাতেই হবে, না হলে হবে না। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আমাদের ধর্মে এসব ভেদাভেদ হয় না। সাইদা দিদি, আমার বৌমার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি রীতি শুরু করুন। কি হচ্ছে কি জিনাত? এই খেলাটা তুমি বন্ধ করো। যখন থেকে এসেছো কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করে যাচ্ছ। একটা কথা শুনে নাও জিনাত, যদি তুমি আমার ছেলের আনন্দে বাধা দিতে চাও তাহলে আমি তোমার আম্মি থেকে শাশুড়ি হয়ে উঠতে খুব বেশি সময় নেব না। কি হলো যারা? যারা